এভরিওয়ান, সবার কি অবস্থা? আশা করছি বেশ ভালো রয়েছেন। এই হচ্ছে স্যামসাং গ্যালাক্সি M21, যার জন্য আপনাদের অনেক বেশি রিকোয়েস্ট ছিল, বলা চলে এ মাসের সবচাইতে বেশি রিকোয়েস্ট ছিল এই স্মার্টফোনের রিভিউর জন্য। 19,000 টাকায় এই মোবাইল ফোনটা কতটুকু ভ্যালু ফর মানি হতে পারে বা আসলে নেওয়াটা কতটুকু যুক্তিসঙ্গত সে বিষয়টা জানবো আজকের এই ভিডিওতে। অনেকেই আবার শুনেছেন এই মোবাইল ফোনটাতে নাকি নেটওয়ার্কের ইস্যু রয়েছে, নেটওয়ার্ক জনিত বেশ কিছু সমস্যা রয়েছে, এমনটা আমরা অনেকেই শুনেছি। তো সেই বিষয়টাই ফাইন্ড আউট করবো যে আসলে সেই সমস্যা রয়েছে কিনা, নাকি আপনি নির্দ্বিধায় এটাকে নিয়ে নিতে পারেন। চলুন শুরু করা যাক। পুরো ভিডিও নিয়ে আমি স্যাম থাকবো আপনাদের সাথে। আপনারা দেখছেন SamZone। যারা নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন থ্যাংক ইউ সো মাচ। শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি অরিজিন গ্যাজেট বিডিকে আমাদের আজকের এই ভিডিওটি স্পন্সর করার জন্য। তাদের শপে বর্তমানে M21 রয়েছে, আপনারা চাইলে তাদের শপ থেকে এটা কালেক্ট করতে পারবেন অফিসিয়ালভাবেই। তবে এর সাথে আপনারা একটা ফ্রি গিফটও পেয়ে যাচ্ছেন। ইউসি ব্র্যান্ডের একটি হেডফোন পেয়ে যাবেন যার মূল্য 300 টাকার মতো। তো আপনি যদি ওইটা না নিয়ে অন্য কোনো গ্যাজেট আইটেমও নিতে চান তাহলে আপনি সেটাও নিতে পারছেন। আরেকটা বিষয়, তাদের শপে কিন্তু আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবারদের জন্য দারুণ অফার চলছে হেডফোনের উপরে। আপনারা ইউসি ব্র্যান্ডের 5টা মডেল এবং প্লেক্সটন ব্র্যান্ডের 5টা মডেলের উপরে 10% ডিসকাউন্ট পাচ্ছেন। এই ভিডিওতে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এই হেডফোনগুলোর উপরে সেই ডিসকাউন্ট রয়েছে। আমার ভিডিও ডেসক্রিপশনে সমস্ত হেডফোনগুলোর নাম বা মডেল নাম্বার দেওয়া রয়েছে এবং তাদের শপে আপনি শুধুমাত্র আমাদের চ্যানেলের একজন সাবস্ক্রাইবার এটা বলে এই হেডফোনগুলো 10% ডিসকাউন্টে কিনে নিতে পারছেন। অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন, অফলাইনের মাধ্যমে কিনতে পারবেন। লেটস বিগিন দ্য শো। তো বন্ধুগণ, শুরুতে আমরা এটাকে একটু আনবক্স করি। যদি আনবক্স করেন ভিতরেই দেখতে পাবেন একটা এনভেলপ রয়েছে যার ভিতরে ইউজার ম্যানুয়াল গাইড, যেটা আপনি কখনোই পড়বেন না। ওটাকে পাশে রেখে তারপরে পেয়ে যাবেন মোবাইল ফোনটি। এটাকে আপাতত সাইডে রাখুন। তারপরে আপনি দেখতে পাবেন নিচে রয়েছে 15 ওয়াটের একটি চার্জার এবং অন্য পাশে রয়েছে এর ক্যাবলটি। তো এই হচ্ছে মোটামুটি বক্স কন্টেন্ট ও থুক্কু। এখানে রয়ে গেছে একটি সিম ইজেক্টিং পিন, ওটাও পাবেন সাথে। তো এই হচ্ছে মোটামুটি এর বক্স কন্টেন্ট। ওকে, এবার আসছি মোবাইল ফোনটিতে। এর ডিজাইনের দিক থেকে বলা চলে এম সিরিজের অন্যান্য ফোনগুলো আমরা যেমনটা দেখতে পেয়েছি ওরকম, এবং বিল্ড কোয়ালিটিও তাদের মতোই, অর্থাৎ প্লাস্টিক বিল্ড। এবং এটা যেহেতু গ্লোসি ফিনিশড, যে কারণে এর উপরে খুব সহজেই ফিঙ্গারপ্রিন্ট কিন্তু বসে যাবে এবং যেটা দেখতে খুবই জঘন্য লাগে, বারবার মুছলেও যায় না এরকম একটা অবস্থা। তাই সাজেস্ট করবো এর সাথে একটি কাভার ব্যবহার করার জন্য, একই সাথে আপনার স্ক্র্যাচ পড়া থেকেও সেটা রক্ষা করবে। ওয়েট যা রয়েছে তা আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে, যদিও এর ভিতরে বিশাল একটা ব্যাটারি, 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে ভিতরে। তারপরেও ফোনটা অতটা ঠিক আপনার কাছে মনে হবে না, তবে এটা আসলে মোটামুটি ভালোই ঠিক রয়েছে, কিন্তু পাশে কার্ভ করে দেওয়ার কারণে ওই জিনিসটা আপনি ফিল করবেন না। তো এই হচ্ছে মোটামুটি এর ডিজাইন। পোর্টস অ্যান্ড বাটন, রাইট সাইডে রয়েছে ভলিউম রকার, হোম বাটন, লেফট সাইডে রয়েছে এর সিম কার্ড স্লট, যেখানে দুইটি সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ড ব্যবহার করার সুযোগ থাকছে। উপরের দিকটাতে রয়েছে সেখানে একটি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। নিচের দিকটাতে রয়েছে ইউএসবি টাইপ সি পোর্ট, স্পিকার গ্রিল, 3.5mm হেডফোন জ্যাক এবং প্রাইমারি মাইক্রোফোন। এই হচ্ছে মোটামুটি এর জিনিসপত্র, পোর্টস অ্যান্ড বাটনস আর কি। আর রেয়ারে থাকছে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটার পজিশন আমার কাছে মনে হয়েছে একটু নিচের দিকে হয়ে গেছে, মানে এটা আমার হাতে আর কি মনে হয়, আমার হাতটা উপরে চলে যায় আরও। তো এটা হয়তো আপনি দু একদিন ব্যবহার করলে এর সাথে ইউজ টু হয়ে যাবেন। আর এর পাশেই রয়েছে আর কি ক্যামেরা, যেখানে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে, এর সাথে একটি এলইডি লাইটও পেয়ে যাচ্ছেন। ওকে, চলে আসছে ডিসপ্লে সেকশনে। মোবাইল ফোনটিতে ডিসপ্লে হিসেবে দেওয়া হয়েছে 6.4 ইঞ্চ সুপার অ্যামোলেড প্যানেল, যেটা কিনা ফুল এইচডি প্লাস রেজুলেশনের। স্যামসাংয়ের সুপার অ্যামোলেড প্যানেল, এটা নিয়ে নতুন করে পরিচয় করে দেওয়ার মনে হয় কোনো দরকার নেই। এর ব্যাপারে আপনারা খুব ভালো করে জানেন, আর আপনাকে আমি একেবারে শেয়ার করে বলছি এর ডিসপ্লে নিয়ে আপনি সন্তুষ্ট থাকবেন। যারা কন্টেন্ট লাভার রয়েছেন তাদের চাহিদা খুব ভালোভাবে মেটাতে পারবে। হয়তো আপনি মনে করতে পারেন এখানে হায়ার রিফ্রেশ রেট নেই, তবে কন্টেন্ট দেখার ক্ষেত্রে ওই বিষয়ের কোনো দরকার হয় না। আর এর যে চিন এরিয়া বা বেজেলসের পরিমাণ, সেটা আমার কাছে মনে হয়েছে অ্যাভারেজ রয়েছে। আর এটাতে কিন্তু পেয়ে যাচ্ছেন একটি ইউ শেপ নস। তো ওভারঅল অবশ্যই খুব ভালো মানের ডিসপ্লে পাচ্ছেন এখানে। আর এর যে ম্যাক্স ব্রাইটনেস, সেটা সানলাইটেও আমার কাছে মনে হয়েছে ভালো পারফর্ম করতে পারছিল। তারপরেও আমাদের চাহিদা শেষ থাকে না, সেই হিসেবে ব্রাইটনেস আর একটু বেশি হলে আর একটু ভালো হতে পারতো। আর হ্যাঁ, এর ডিসপ্লেকে কিন্তু প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস 3। এখানে কর্নিং গরিলা গ্লাস 5 হলে বিষয়টা আরও ভালো হতে পারতো। এবারে আসল বিষয় আসছে, যে কারণে আপনি আজকের রিভিউটি দেখছেন, এই মোবাইল ফোনটিতে নেটওয়ার্কের কোনো ইস্যু আছে কিনা। তো আমি এটাতে 3 ধরনের সিম ব্যবহার করে দেখেছি। প্রথমত আমি ব্যবহার করেছি সেখানে গ্রামীণ ফোন, তারপরে ব্যবহার করেছি এয়ারটেল, এবং লাস্ট আমি ব্যবহার করেছি রবি। যদিও এয়ারটেল আর রবি অলমোস্ট একই জিনিস, তো তারপরে এই 3টা সিমকে দিয়ে আমি টেস্ট করেছি। তো কথা বলার ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে ঠিকঠাকই ছিল, তেমন কোনো সমস্যা হচ্ছিল না। আমার এই রুমটাতে এমনিতেও গ্রামীণ ফোনের নেটওয়ার্ক কম, তবে এই ডিভাইসটাতে আমার মনে হচ্ছিল তুলনামূলকভাবে সেখান থেকেও একটু কম দেখাচ্ছে। এটা আমার কাছে সত্যি বলতে এটাই মনে হয়েছে। তো আমার কাছে যে জিনিসটা মনে হয়, এই ফোনের ভিতরে নেটওয়ার্কের জন্য অ্যান্টিনার জন্য যে সিস্টেমটা ব্যবহার করা হয়ে থাকে, আমার মনে হয় এই ফোনে সেই সিস্টেমটা হয় ছোট রয়েছে,
অথবা সেটা ঠিকভাবে তৈরি করা হয়নি বা এরকম কোনো একটা মিসিং পার্ট রয়েছে ভিতরে, কিন্তু আইসির সমস্যা বলে আমার কাছে মনে হচ্ছে না। কারণ ওয়াইফাইয়ের ক্ষেত্রেও আমার কাছে মনে হয়েছিল সিগন্যাল সে একটু কম নিতে পারছে, যে কারণে আমি ধারণা করছি হয়তোবা ওইটা একটা ইস্যু হতে পারে। তবে অন্য যে দুইটা সিম, ওই দুইটা সিমে এয়ারটেল বা রবি, এই সিমে আমার কাছে কোনো ধরনের প্রবলেম হয় নাই। ইভেন 4G কানেক্টিভিটিতেও কোনো ধরনের সমস্যা হচ্ছিল না। অন্য সিমগুলোতে বা অন্য ফোনে আমি যে জায়গায় 4G পাচ্ছিলাম এটাতেও পাচ্ছিলাম। তবে অনেকেই আমাদের গ্রুপেও বলেছেন যে তারা নাকি অন্য ফোনে যেখানে 4G কানেক্টিভিটি দেখাচ্ছে এই ফোনে নাকি সেখানে সেটা দেখাচ্ছে না। সো অবশ্যই সেটা একটা সমস্যা। তবে আমার কাছে যে ডিভাইসটা রয়েছে এটাতে শুধুমাত্র আমি গ্রামীণ ফোনে আমার রুমে আমি একটু কম দেখতে পেয়েছি, যদিও এই রুমটাতে কিন্তু গ্রামীণ ফোনে নেটওয়ার্ক কম থাকে। কথা বলার ক্ষেত্রে আমি 3টা সিম দিয়েই আমি বিভিন্ন জায়গায় কথা বলে দেখেছি এবং সেই ক্ষেত্রে কথা বলা নিয়ে আমার কোনো সমস্যা হচ্ছিল না। আমি খুব ভালোভাবে শুনতে পাচ্ছিলাম এবং এর যে ইয়ারপিসটা রয়েছে তার সাউন্ডও ক্লিয়ার ছিল। তবে অপর প্রান্ত থেকে যিনি শুনছিলেন তিনি নাকি মাঝে মাঝে কিছুটা ডিস্টরশন লক্ষ্য করেছেন, কিছুটা সাউন্ডে ইস্যু তিনি পেয়েছেন। এখন এটা কি নেটওয়ার্কের ইস্যুর কারণে নাকি এর মাইক্রোফোনের কারণে, সেটা একটা দেখার বিষয়। তবে হ্যাঁ, এই নেটওয়ার্কের প্রবলেমটাকে কিছুটা সলভ করার জন্য আপনি একটা কাজ করতে পারেন, আর তা হচ্ছে এই ফোনের সেটিংস অপশনে যাবেন এবং সেটিংস অপশনে যাওয়ার পরে আপনি সেখান থেকে কানেক্টিভিটিতে গিয়ে মোবাইল নেটওয়ার্কসে যাবেন এবং সেখানে গিয়ে অটোমেটিক সিলেক্ট করে দেবেন, মানে নেটওয়ার্ক টাইপটা অটোমেটিক করে দেবেন যদি সেটা ম্যানুয়াল থাকে। তো অটোমেটিক করে দিলে যে কাজটা হবে, এই ফোন আপনার সিমের সাথে অটোমেটিক্যালি সিনক্রোনাইজ করে সে আপনাকে একটা ভালো নেটওয়ার্ক দিতে পারবে তখন, এবং আপনি হয়তো বা তখন ওই সমস্যাটা ফেস করবেন না। এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। ওকে, এবার আসছে এর ক্যামেরা সেকশনে। মোবাইল ফোনটির রেয়ারে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রধান সেন্সরটি 48 মেগাপিক্সেলের, যেটা স্যামসাংয়েরই সেন্সর, এবং পরবর্তী লেন্স হিসেবে রয়েছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, এবং তারপরে থাকছে 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। আমার কাছে মনে হয় এই 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর না দিয়ে এখানে একটা ম্যাক্রো শুটার দিয়ে দিতে পারতো এবং বাদ বাকি কাজটা সফটওয়্যার দিয়ে করলেই হতো। যাই হোক, এর ফ্রন্ট ফেসিং হিসেবে থাকছে 20 মেগাপিক্সেলের ক্যামেরা। তো ফ্রন্ট ফেসিং হিসেবে কিন্তু আপনি ভালো পাচ্ছেন। যারা সেলফি লাভার রয়েছেন তারা একটু নড়ে চড়ে বসুন। এর যে রেয়ার ক্যামেরার রেজাল্ট, তা আমার কাছে ডে লাইটের ছবিগুলোর ক্ষেত্রে খুবই ভালো মনে হয়েছে যে স্যামসাংয়ের ফোন হিসাব করে এরকম বাজেটে বেশ ভালো ছবি দিতে পারছিল। ইভেন এরকম বাজেটে অন্য যে ফোনগুলো আমরা দেখতে পাচ্ছি তাদের সাথে অফিসিয়ালভাবে যদি আপনি হিসাব করেন তাহলে অবশ্যই এর ডে লাইটের ছবিগুলো বেশ ভালো ছিল। ছবিতে প্রপার শার্পনেস এবং ডিটেলস দেখাতে পারছিল, তবে আমার কাছে অটো ফোকাসিংয়ে একটু ডিলে হচ্ছিল বলে মনে হয়েছে, কখনো মিস করছিল বলেও মনে হয়েছিল। ডাইনামিক রেঞ্জ মনে হয় আর একটু ভালো হতেও পারতো। এছাড়া ওভারঅল ছবির কোয়ালিটি বেশ ভালো, সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার মতো ছবি অবশ্যই এর থেকে আপনি পেয়ে যাবেন। তবে হ্যাঁ, এর ডে লাইট যতটা বেটার পারফর্ম করে সেই তুলনায় লো লাইট অতটা ভালো পারফর্ম করতে পারছিল না। লো লাইটে আরেকটু ইমপ্রুভ করতে পারলে অবশ্যই ভালো হতে পারতো। রয়েছে নাইট মোডের ছবিগুলোতে আপনি অনেক আলো পাবেন, দেখতে বেশ ভালো লাগবে, তবে জুম করতে গেলে বা একটু বড় করে দেখলে বুঝবেন সেখানে প্রচুর পরিমাণে গ্রেইন রয়েছে এবং নয়েজের দেখা আপনি পেয়ে যাবেন। পরবর্তী লেন্স হিসেবে রয়েছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর, যার কোয়ালিটি এরকম বাজেট সেগমেন্টে অ্যাভারেজ বলা যেতে পারে। ডে লাইটে ভালো ছবি পাবেন, তবে লো লাইটের সাথে সাথে কোয়ালিটি অনেকটাই ডাউন হয়ে যায়। সো ডে লাইটে ভালো ছবি নেওয়ার ট্রাই করবেন। থাকছে 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, এবং এর ডেপথ সেন্সরের কাজ বেশ ভালোই দেখিয়েছে। পোর্ট্রেট মোড থেকে ভালো ছবি পেয়ে যাবেন, একই সাথে আপনি ম্যানুয়ালি এখানে বোকে ইফেক্ট বাড়াতে কমাতে পারবেন। এসগুলোকে মোটামুটি বেশ ভালোভাবে কভার করতে পারছিল। সো ভালো পোর্ট্রেট অবশ্যই এর থেকে আশা করতে পারেন, তবে ডিটেলস আর একটু ভালো থাকলে, মানে মেইন সাবজেক্টের ডিটেলস আর একটু ভালো থাকলে ভালো হতে পারতো। এতে আপনি 4K তেও ভিডিও রেকর্ড করার সুবিধা পাচ্ছেন, তবে সেই ক্ষেত্রে কোনো ধরনের স্টেবিলাইজেশন থাকছে না। ভিডিও কোয়ালিটি অ্যাভারেজ রয়েছে, আর সুপার স্টেডি মোডে তুলতে পারবেন, তখন স্টেবিলাইজেশন কাজ করবে, ইআইএস কাজ করবে আর কি, তবে সেটা 1080p রেজুলেশনে ভিডিও রেকর্ড করার ক্ষেত্রে, যার কোয়ালিটিও অ্যাভারেজ। আর সে এর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় সেখানে থাকছে 20 মেগাপিক্সেলের ক্যামেরা, এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরার রেজাল্ট মোটামুটি বেশ ভালোই ছিল। তবে আমার কাছে মনে হয়েছে মাঝে মাঝে ফেসের কালারটাকে উল্টাপাল্টা করে ফেলে, একটু এরকম দোষ আছে মনে হয় আমার যা মনে হলো, তবে পরবর্তীতে আপডেটের মাধ্যমে এটা ফিক্স করা সম্ভব। আর এমনিতে ওভারঅল কোয়ালিটির দিক থেকে খারাপ না, মোটামুটি ভালো ডিটেলস দেখাতে পারছিল। একই সাথে আপনি সেখানে পোর্ট্রেট মোড পেয়ে যাচ্ছেন, চাইলে বুকে এফেক্ট ইউজ করে ছবি তুলতে পারবেন। আর হ্যাঁ, ফ্রন্ট ফেসিং ক্যামেরায় দেখলাম সেখানে আপনি আলট্রা ওয়াইডের একটা ব্যবস্থা পাচ্ছেন, মানে আরেকটু ওয়াইডে ছবি নিতে পারছেন ওই সেম লেন্সের মাধ্যমেই। সো যারা একটু গ্রুপ সেলফি তুলবেন তারাও ব্যবহার করতে পারবেন। এবার আসছি এর পারফরমেন্সে। এই মোবাইল ফোনটা দুইটা ভেরিয়েন্টে বাংলাদেশে অফিসিয়ালভাবে পাওয়া যাচ্ছে, 4GB 64GB 6GB 128GB, আর এর স্টোরেজ টাইপ হিসেবে রয়েছে ইউপিএস 2.1। মোবাইল ফোনটির প্রসেসর সেকশনে দেওয়া হয়েছে Exynos 9611 octa-core প্রসেসর, যেটা 10 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি একটি প্রসেসর। এই প্রসেসরটা কি বলবো, একটা ব্যালেন্স প্রসেসর, এবং এর সম্বন্ধে আপনারা খুব ভালো করে জানেন। স্যামসাংয়ের অনেক ফোনেই আমরা এই প্রসেসরটা ব্যবহার হতে দেখেছি। তো এটা এমন একটা প্রসেসর যে রেগুলার কাজগুলো করার জন্য বা একটু ভারী অ্যাপ্লিকেশন লাইক ফেসবুক, ইউটিউবের বা হোয়াটসঅ্যাপ, এই ধরনের অ্যাপ্লিকেশনগুলোকেও আপনি বেশ ভালোভাবে রান করতে পারবেন, কোনো ধরনের সমস্যা হবে না। একই সাথে সেগুলোর ক্ষেত্রে আপনি মাল্টিটাস্কিংও যদি করেন খুব ভালোভাবে আপনি চালিয়ে নিতে পারবেন।
গেমিংয়ে আপনি ততটা ভালো রেজাল্ট পাবেন না, অনেক ফ্রেম ড্রপ, অনেক ল্যাগের ব্যাক আপনি পেয়ে যাবেন পাবজির মতো গেমের ক্ষেত্রে। এছাড়া গ্রাফিক্সও আপনাকে ততটা ভালো কিছু সন্তুষ্ট করতে পারবে না আর কি। কিন্তু আমি আরেকবার বলছি, যারা কিনা রেগুলার ইউজার, গেমার না, আপনি ক্যাজুয়ালি গেমিং করেন, সেই ক্ষেত্রে এই ফোনটা আপনি এই যে চিপ রয়েছে এইটা নিয়ে আপনি কোনো ধরনের চিন্তা করতে হবে না, আপনি সহজেই নিয়ে নিতে পারবেন। মোবাইলটাতে আমি পাবজির কয়েকটা ম্যাচ ডিসুম করে দেখেছি, রেজাল্ট একেবারে যে খারাপ সেরকম নয়, অবশ্যই খেলা যায়। তবে আপনি যদি একটু স্মুথ সেটিংসে নিয়ে নেন তাহলে আরও বেটার রেজাল্ট পেয়ে যাবেন। তো আমি বলবো যারা মেনলি হচ্ছে কি একেবারে প্রো লেভেলের গেমার, তাদের জন্য এই প্রসেসরটা খুব ভালো পারফর্ম করবে না, কিন্তু আপনি মোটামুটি মাঝে মাঝে গেমিং করেন তারা অবশ্যই চালিয়ে নিতে পারবেন। সেই সাথে ছোটোখাটো গেমগুলো খুব ভালোভাবে আপনি প্লে করতে পারবেন। আমি বেশ কয়েকটা ছোটোখাটো গেমও প্লে করে দেখেছি, আর গেমিংয়ের ক্ষেত্রে আমি হিটিং ইস্যু পাইনি, এটা একদম সত্যি। গেমিংয়ে এই ফোনটা ততটা হিট হচ্ছিল না, যতটুকু হয় ওটুকু হবেই, এটাই স্বাভাবিক, তবে অস্বাভাবিক কিছু হচ্ছিল না। সো গাইস, লিটল রিমাইন্ডার, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু কষ্ট করে লাইক করে দেবেন। আপনাদের ছোটো ছোটো এই লাইকগুলো আমাদের কাজ করার অনুপ্রেরণা অনেক গুণ বাড়িয়ে দেয়, একই সাথে এই ভিডিওটা আরও 10 জন মানুষের সামনে নিয়ে যেতে সহায়তা করে। সো আশা করছি আপনারা একটু লাইক করবেন আর কমেন্টস করে অবশ্যই মতামত জানাবেন। এবার আমরা কথা বলবো এর ব্যাটারি নিয়ে। তবে আরেকটা বিষয় বলছি, এই ভিডিও শেষে কিন্তু এই মোবাইল ফোন সম্বন্ধে আমার নিজস্ব কিছু মতামত রয়েছে, সেটা অবশ্যই জেনে আপনার ডিসিশনটা আপনি নেবেন। এই মোবাইল ফোনের ব্যাটারিতে দেওয়া হয়েছে 6000 মিলিঅ্যাম্পিয়ারের এত বড় ব্যাটারি, আর একে চার্জ করার জন্য বক্সেই পেয়ে যাচ্ছেন 15 ওয়াটের ফাস্ট চার্জার। তো এই যে 15 ওয়াটের যে চার্জার, এখানে মনে হয় 18 হলে বা 22 হলে আরও ভালো হতে পারতো, আরও দ্রুত সময় চার্জ করতে পারতেন। এই চার্জারটিতে আপনি 2 ঘন্টা 20 মিনিট বা 30 মিনিটের মধ্যে মোটামুটি ফুল চার্জ করে ফেলতে পারবেন। আর হ্যাঁ, এর যে বিশাল ব্যাটারি, এটা দিয়ে রেগুলার ইউজাররা অনায়াসে 2 দিন চালিয়ে নিতে পারবেন। আর আপনি যদি একেবারে হেভি ইউজার, প্রো লেভেলের ইউজার হয়ে থাকেন, তারপরও বলবো 1 দিন প্লাস আপনাকে নিয়ে যেতে পারবে এর ব্যাটারিটি। মোবাইল ফোনটি রেয়ার থাকছে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা রেজাল্ট অ্যাকুরেট ছিল, ঠিকঠাকভাবে কাজ করছিল। তবে এটা আরেকটু ফাস্ট করতে পারতো। এরকম বাজার সেগমেন্টে রিয়েলমি, রেডমি বা আরও বিভিন্ন ব্র্যান্ডের ফোনগুলোতে আমরা দেখতে পাই দুপ করে জ্বলে ওঠে, মানে টাচ করলেই হয়েছে। তো সেই ক্ষেত্রে এটার অ্যানিমেশন শো আপ করতে একটু টাইম নেয়, একটু ডিলে করে। তবে এটাতে আপনার কাছে ওই সমস্যা মনে হবে না, এগুলো আসলে কোনো বড় বিষয় না। এই সমস্ত বিষয়গুলোকে বড় করে বলার আসলে আমার মনে হয় না যে কোনো মানে আছে। বাকি থাকে এর স্পিকার, ইয়ারপিসের কথা আগেই বলেছিলাম। এর যে লাউড স্পিকারটা, তার সাউন্ডও আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে, আর একটু লাউডনেস থাকলে ভালো হতে পারতো। তো এই হচ্ছে মোবাইল ফোনের মোটামুটি বিষয়াদি। এখন এই ফোনটা আসলে আপনি 19,000 টাকায় কেন কিনবেন আর কেনই বা আপনি কিনবেন না? তো ফাইনালি স্যামসাংয়ের এই ফোনটাকে আমি তাদের জন্যই সাজেস্ট করতে পারি বা তাদের জন্যই ভালো বলতে পারি, যারা কিনা অনেক বেশি ভিডিও দেখতে পছন্দ করেন, অনেক লং টাইম স্ট্রিমিং করেন, তাদের জন্য এটা ভালো হবে। কারণ এটাতে বিশাল ব্যাটারি রয়েছে, আবার দারুণ একটা ডিসপ্লে রয়েছে। এর মেইন সেলিং পয়েন্ট বা মেইন যে বিষয়, তা আমার কাছে মনে হয় এর ডিসপ্লেটা আর এর ব্যাটারিটা। সেই সাথে এর যে প্রসেসর, তা আপনার রেগুলার কাজে খুব ভালোভাবে আপনাকে সহায়তা করতে পারবে। কিন্তু আপনি যদি হেভি গেমার হয়ে থাকেন, তাহলে এটা আপনাকে খুব ভালো সাপোর্ট দিতে পারবে না। তবে টুকটাক গেমিং করলে অবশ্যই ঠিক আছে। আর থাকে বাকি এখানে তার নেটওয়ার্কের ইস্যুটা। নেটওয়ার্কের ইস্যু আমি এই ফোনটাতে যা পেয়েছি তাতে আমার কাছে ইস্যু বলে মনে হয়নি, বা তাতে আমি কোনো ধরনের সমস্যা ফেস করিনি। তবে আপনারা যারা এই ফোনটা অলরেডি ব্যবহার করছেন, কিন্তু আপনি এই ভিডিওটি দেখছেন, অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনার ফোনটাতে আপনি কতটুকু নেটওয়ার্কের ইস্যু পেয়েছেন, এবং সত্যি বলতে বাস্তবিক লাইফে আপনাকে কতটুকু সমস্যায় ফেলছিল। অবশ্যই কমেন্টস করে জানান, তাতে করে উপকার হবে তাদেরই যারা কিনা এই ফোনটা পরবর্তীতে কিনতে চাচ্ছেন। কারণ স্যামসাংয়ের সব কয়টা ফোন আমার দেখা পসিবল না, আমার কাছে একটা রিভিউ ইউনিটি এসেছে, আর এটা কিন্তু আমাকে স্যামসাং দেয়নি। আমি স্যামসাংয়ের হয়ে ভালো বলছি এমনটা না মোটেই, এটা আমাকে দিয়েছে Uiisii গ্যাজেট বিডি, এবং তাদের এই ফোনের প্রমোশনের কারণেই হচ্ছে ওই হেডফোনগুলো। আমি ডিরেক্টলি আপনাদের বলেই দিলাম যে হেডফোন সম্বন্ধে একটা অফার রয়েছে, 10% ডিসকাউন্ট রয়েছে আমাদের চ্যানেলের জন্য। সো আপনারা ওইগুলো কিনতে পারেন। আরও ভালো হবে এটা কেনার আগে আমাদের ফেসবুক গ্রুপটিতে একটা পোস্ট করবেন, আমরা অবশ্যই আপলোড করে দেবো, যে স্যামসাং গ্যালাক্সি M21 যদি কেউ ব্যবহার করে থাকেন, অবশ্যই আপনার ইউজার এক্সপিরিয়েন্স জানান, যে নেটওয়ার্কে কোনো ইস্যু আছে কিনা বা অন্যান্য কোনো ইস্যু আছে কিনা, দেখুন তারা কি বলে, দেন আপনি ডিসিশন নিতে পারবেন। সবাই অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে।